আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় সিজন 2 পার্ট নম্বর 3। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। খুব ডানা গাজিয়েছে তোর, তাই না রে আদিবা? ভেবেছিলি আমি অন্য বাসে থাকবো আর তুই এখানে বসে অন্য ছেলেদের সাথে হেসে হেসে গল্প করবি? খুব শখ হয়েছে, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার ইচ্ছা, তাই না? আদিবা কোনো উত্তর করলো না। উত্তর দিলেই ফের থাপ্পড় খেতে হবে, এই আশঙ্কায় যে পাথর হয়ে বসে রইল। আদিত্য এবার আদিবার ওড়নার একটা কোণে নিজের আঙ্গুল পেঁচাতে শুরু করলো। তার আঙ্গুলের প্যাঁচ আর টানে ওড়নাটা আদিবার গলার কাছে ফাঁস হয়ে শক্ত হয়ে বসে যাচ্ছে। আদিত্য আদিবার গালের দিকে ইঙ্গিত করে নিষ্ঠুর গলায় বলল, এত মারি তোকে, তবুও তোর শিক্ষা হয় না? দেখ আমার আঙ্গুলের ছাপগুলো, তোর ফর্সা গাল কত ফুটে উঠেছে। এটা কি কোনো মেডেলের মতো মনে হচ্ছে তোর কাছে? আদিবার চোখ থেকে লোনা জল গড়িয়ে পড়তে শুরু করলো। আদিত্য তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, কিরে এখনও কাঁদছিস কেন? এই তোর সবে শুরু, গন্তব্য পৌঁছাতে পৌঁছাতে তোকে আরও অনেক কিছু সহ্য করতে হবে। ভয়ে আর আদিবার গলা শুকিয়ে কাঠ হয়ে কান্না ভেজা গলায় অস্ফুট স্বরে বলল, বাবু পানি খাবো আদিত্য ভাইয়া। আদিত্য কিছুটা অবাক হয়ে আদিবার দিকে তাকালো। এমন এক পরিস্থিতিতে আদিবা তার কাছে আবদার করবে সেটা কল্পনাও করেনি। এমন একটা পরিস্থিতিতে আদিবার অন্যদিকে ভয় পাওয়া উচিত, কিন্তু সে ভয় পাওয়ার বদলে তার কাছে আবদার করছে দেখে আদিত্য কিছুটা অবাক হয়েছে। তবে এবার সে রেগে গেল না। আদিবার পানি খেতে চাওয়ায় আবদারে আদিত্যের ভেতর রাগটা যেন এক মুহূর্তে কিছুটা শীতল হয়ে এসেছে। তবে সে কঠিন হওয়ার ভান করে বলল, ব্যাগ থেকে বের করে পানি খেয়ে নে। পানি খেতেও কি আমার পারমিশন লাগবে? আমার কাছে পানি নেই। আদিবা খুব নিচু স্বরে বলল, পানি নেই মানে? মা তোকে পানি দিয়ে দেয়নি? আর মা না দিলেও তুই তো বড় হয়েছিস না, পানি আনলি না কেন? বের হওয়ার সময় কি মাথাটা এতিমখানায় রেখে এসেছিস? আদিবা উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আদিত্যের দিকে। তার সেই অসহায় মায়াবী দৃষ্টি দেখে আদিত্য খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। উফ, তুই আসলে মেয়ে না, জানতো একটা যন্ত্রণা। এখন আমি পানি কোথায় পাবো? আমার ব্যাগ তো ওই বাসে ফেলে এসেছি। তাহলে থাক, লাগবে না। আদিবা অভিমানে জানালার দিকে মুখ ফেরালো। লাগবে না মানে? এর জন্যই আমি তোকে আসতে বারণ করেছিলাম। তুই তো বলেছিলি তুই নিজে খেয়াল নিজেই রাখতে পারবি। বললাম তো পানি খাবো না, তোমাকে চিন্তা করতে হবে না, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করতে পারবো। বলেই আদিবা আদিত্যকে কিছু না বলে নিজের সিট থেকে উঠে দাঁড়ালো। টলমলে পায়ে এগিয়ে সামনে গেল এক সহপাঠী মেয়ের কাছে, গিয়ে করুণ স্বরে বলল, তনিমা তোর কাছে কি একটু পানি হবে? আমার খুব তৃষ্ণা পেয়েছে। তনিমা নিজের ব্যাগ থেকে একটা ছোট বোতল বের করে দেখালো, যাতে সামান্য কিছু পানি অবশিষ্ট আছে। সে মুখ বাঁকিয়ে বলল, দেখ আদিবা, এতটুকু পানি আছে আমার কাছে, আর সামনে কোনো স্টপেজ নেই যে বাস থামবে। এটা আমি কাউকে দিলে আমি নিজেই কি খাবো? সরি, তোকে দিতে পারছি না। আদিবা নিরাশ হয়ে ফিরে আসতে চাইল, কিন্তু তার আগেই আদিত্য বিদ্যুৎ বেগে নিজের সিট থেকে উঠে এসে তনিমার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে সেই পরিচিত হিংস্রতার চাহনি ফুটে উঠল। সে কোনো ভূমিকা না করে তনিমার থেকে পানির বোতলটা হ্যাঁচকা টানে এক প্রকার জোর করে ছিনিয়ে নিল। তনিমা ভয় পেয়ে চেঁচিয়ে উঠতে গিয়ে আদিত্যর দিকে তাকিয়ে দমে গেল। কিছু বলতে পারল না। আদিত্য কোনো দিকে না তাকিয়ে বোতলটা আদিবার হাতে ধরিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, নে খা। আদিবা অবাক হয়ে তাকিয়ে রইল আদিত্যর দিকে, আর একবার বোতলটার দিকে তাকালো। আদিত্য ধমক দিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? খা। কিন্তু ভাইয়া, আমি তোকে খেতে বলছি, তুই খাবি, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আদিবা মুখ নিচু করে বোতলটা হাত নিল। আদিত্য আদিবার কানের কাছে ঝুঁকে এসে নিচু স্বরে কিন্তু দীর্ঘ গলায় বলল, তুই যতই বুদ্ধিমতী হওয়ার ভান করিস না কেন আদিবা, দিন শেষে তোকে সামলানোর দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ে। আমাকে ছাড়া তুই এক পাও চলতে পারিস না, অথচ মুখে বড় বড় কথা। আদিবার প্রচণ্ড পিপাসা পেয়েছে, তাই সে গট গট করে বোতলের পানিটুকু খেয়ে নিল। আদিত্য এক দৃষ্টিতে তার পানি খাওয়ার দিকে তাকিয়ে রইল। আদিবার গলার ওঠানামা আর তৃপ্তির নিঃশ্বাস দেখে আদিত্যর বুকের ভেতরটা যেন শান্ত হয়ে গেল। পানি খেয়ে আদিবা বোতলটা আদিত্যের হাতে ফেরত দিয়ে গম্ভীরভাবে নিজের সিটে গিয়ে বসলো। আদিত্য খালি বোতলটা তনিমার দিকে ছুড়ে দিয়ে বলল, তোমার পিপাসা পেলে আমাকে বলো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দেব। কথাটা বলেই আদিত্য আবার আদিবার পাশে এসে বসলো। তার মুখে সেই আগের মতো কঠিন ভাব ফিরে এসেছে। তবে আদিবা জানে এই মানুষটা তাকে যেমন যন্ত্রণা পোড়াতে পারে, তেমনি তার সামান্য পিপাসার জন্য অন্যের থেকেও পানি ছিনিয়ে আনতে পারে।
বাস যত সামনের দিকে এগোচ্ছে বাহিরে রাত তত গভীর হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে শীতের প্রকোপ বাড়ছে। আদিবা জানালার কাজটা পুরোপুরি টেনে দিলেও শীতের কাপড় থেকে রেহাই পাচ্ছে না। তার গায়ে কেবল একটা পাতলা কামিজ, কারণ পিকনিকে আসার কোনো পরিকল্পনাই তার ছিল না। তাড়াহুড়ো আর আতঙ্কে সে শীতের কাপড় গোছানোর সুযোগ পায়নি। ভিতরে ভিতরে আদিবা থরথর করে কাঁপছে, ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে আসছে, কিন্তু সে টু শব্দটিও করতে সাহস পাচ্ছে না, কারণ সে জানে সে শীতে কাপড় আনেনি। শুধু আদিত্য এই মাঝ রাস্তায় চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দিতেও দুবার ভাববে না। আদিত্যর কাছে ভুল শব্দটি কোনো ক্ষমা নেই। আদিবা নিজের দুহাত দিয়ে শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাঁপুনি আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আদিত্য তীক্ষ্ণ নজর থেকে কোনো কিছুই এড়ানো সম্ভব নয়। সে অন্ধকারে খেয়াল করলো আদিবা অস্বাভাবিকভাবে জড়সড় হয়ে বসে আছে এবং তার ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে কাঁপছে। আদিত্য হঠাৎই রাগী কণ্ঠে বলে উঠল, এই মুরগির বাচ্চার মতো এমন কাঁপছিস কেন? ব্যাগ থেকে জ্যাকেটটা বের করে পর। কথাটা শোনা মাত্রই আদিবার বুক ধরপড় করে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে কাট। সে তো জানে না তার ব্যাগে কোন জ্যাকেট নেই। সে কোনো রকম তোতলাতে তোতলাতে বলল, আসলে ভাইয়া আমার তেমন কোনো ঠান্ডা লাগছে না, আমি ঠিক আছি। মিথ্যা বলবি না একদম। আদিত্য এবার আদিবার দিকে ঘুরে বসলো। তার কণ্ঠস্বর আবারও কঠোর হলো, তোর দাঁতে দাঁত লাগার শব্দ আমি এখান থেকে শুনতে পাচ্ছি, জ্যাকেটটা বের কর বলছি। আদিবা মাথা নিচু করে নিজের আঙ্গুল কাচলাতে লাগলো। ভয়ে তার চোখ দিয়ে জল পড়ার উপক্রম। সে খুব নিচু স্বরে বলল, ভাইয়া আমি শীতের কাপড় আনতে ভুলে গেছি। কথাটা বলেই আদিবা চোখ বন্ধ করে ফেললো। সে ভাবলো এখন হয়তো আদিত্যর বিশাল এক চট তার গালে আছড়ে পড়বে কিংবা ঘাট ধরে বাস থেকে নামিয়ে দিবে, কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে গেল, কোনো আঘাত এলো না। আদিবা ভয়ে ভয়ে চোখ খুলে দেখলো আদিত্য তার দিকে এক অদ্ভুত অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে আদিত্য নিজের শরীরে ভারী চামড়ার জ্যাকেটটা খুলতে শুরু করলো। তুই কি কোনোদিন মানুষ হবি না আদিবা? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, জানি না কেন সবসময় ভুল করিস তুই, আর শাস্তি আমাকে পেতে হয়। আদিত্য নিজের গায়ের গরম জ্যাকেটটা আদিবার উপর এক প্রকার ছুঁড়ে দিয়ে বলল, এটা জড়িয়ে বাসায় বসে থাক, আর একটা কথা যদি বলিস তবে সত্যি সত্যি বাস থেকে নামিয়ে দেব। আদিবা জ্যাকেটটা হাতে নিতেই আদিত্যর শরীরের উষ্ণতা অনুভব করলো। সে মানুষটা কিছুক্ষণ আগেই তাকে মারার জন্য হাত তুলেছিল, সেই মানুষটা এখন এই হাড় কাঁপানো শীতে নিজের জ্যাকেটটা তাকে দিয়ে দিল। আদিবা চুপচাপ জ্যাকেটটা পরে নিল। জ্যাকেটের ভেতরে আদিত্যর পারফিউম করা ঘ্রাণ আর উষ্ণতা আদিবার ক্লান্ত শরীরকে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত নিরাপত্তা দিল। অন্যদিকে আদিত্য শুধু একটা টি শার্ট পরে জানালার বাহিরের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল শক্ত হয়ে আছে রাগে অথবা ঠান্ডায়। বাহিরের হিমশীতল হাওয়া বাসের জানালা দিয়ে ফাঁক দিয়ে এসে তার গায়ে লাগছে, কিন্তু সে নির্বিকার। আদিবা জ্যাকেটটা টেনে টুনে শরীরে জড়িয়ে নিল। সে দ্বিধায় নিয়ে আদিত্যের দিকে তাকালো। আদিত্যর শক্ত চোয়াল আর ঠান্ডায় নীল হয়ে আসা হাত দেখে আদিবা অনুশোচনা হলো। সে খুব নিচু স্বরে প্রশ্ন করলো, ভাইয়া তোমার ঠান্ডা লাগবে না? আদিত্য জানালার দিক থেকে মুখ সরিয়ে না ফিরতেই নিলুপ্তভাবে জবাব দিল, লাগবে আর কি করা যাবে, বারবার এমনই হয়, তুই ভুল করিস আর শাস্তি আমাকেই পেতে হয়। সেজেগুজে কলেজে যাস তুই, আর তার জন্য মারামারি আমাকেই করতে হয়। আসলে তোর জন্মই হয়েছে আমাকে জ্বালানোর জন্য। আর দেখ, আজকে কাপড় না এনে ভুল করলি তুই, কিন্তু এই ঠান্ডার জমে যাওয়ার শাস্তি আমাকেই ভোগ করতে হচ্ছে। আসলে তুই আমার জীবনে এক অদ্ভুত উপদ্রব্য, যে উপদ্রব্য থেকে আমার মুক্তি নেই আদিবা। আদিত্যর কথাগুলো শুনে আদিবা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বড় বড় চোখ করে আদিত্যর দিকে তাকিয়ে রইল। এই প্রথম আদিত্যর ওপর তার রাগ হলো না, বরং এক অদ্ভুত বিস্ময় তাকে গ্রাস করলো। সে ভাবতো আদিত্য শুধু তাকে ছোট করার জন্য শাসন করেছে, তাকে বন্দি রাখার জন্য মারধর করে। কিন্তু আদিত্যর এই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকা তীব্র অধিকারবোধ আর নীরব ত্যাগের কথা সে কোনোদিন খুনাক করেও ভাবেনি। আদিত্য কি তবে আড়ালে আড়ালে তাকে এভাবে পাহারা দেয়? তার জন্য কি সত্যি আদিত্যকে বাহিরের জগতের সাথে প্রতিনিয়ত লড়তে হয়? হাইওয়ের বুক চিরে দুটি বাস তীব্র গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। বাসের ভেতরে হই হুল্লোড় আর ছাত্রছাত্রীদের হইচই চারপাশটা মুখর হয়ে আছে। সবাই পিকনিকের আনন্দে মেতে থাকলেও একজনের মনে আকাশ ঘন কালো মেঘে ঢাকা। সে হলো লিসা। লিসা এই কলেজের প্রিন্সিপালের একমাত্র মেয়ে। রূপ, আভিজাত্য আর বাবার ক্ষমতার দাপটে সে যতটা অহংকারী, ঠিক ততটাই জেদি প্রকৃতিক হয়ে উঠেছে। কলেজের অসংখ্য ছেলে লিসার একটু মনোযোগ পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, কিন্তু লিসার সমস্ত নজর কেবল একজনের উপর স্থির হয়ে আছে। সে হলো আদিত্য চৌধুরী।
আদিত্যর জন্য এই বাসে একটি সিট বরাদ্দ ছিল, আর ঠিক তার পাশের সিটটি ছিল লিসার। নিজের প্রভাব খাটিয়ে লিসা নিজেই এই সিটের প্ল্যানিং করেছিল। তার পরিকল্পনা ছিল এই দীর্ঘযাত্রায় আদিত্যর কাছাকাছি থেকে তার নিজের মায়ে জড়াবে। হাইওয়ে রেস্টুরেন্টে বাস থামার আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু রেস্টুরেন্ট থেকে বাস ছাড়ার পর থেকে আদিত্যকে আর এই বাসে দেখা যাচ্ছে না। সিটে আদিত্য ব্যাগটা নিঃসঙ্গ পড়ে আছে, কিন্তু মানুষটা নিখোঁজ। আর এই কারণে বাসে ওঠার পর থেকেই লিসার মেজাজটা সপ্তমে চড়ে আছে। লিসা পাশে বসা তার বান্ধবীর তকনি ফিসফিস করে বলল, কিরে লিসা, তোর ক্রাশ তো একদমই হাওয়া। ব্যাগ পড়ে আছে সিটে, কিন্তু মানুষটা কোথায় গেল? সে কি তোকে একা ফেলে মাঝ রাস্তায় নেমে গেল নাকি? লিসার আগে দাঁতে দাঁত চেপে জানালার বাহিরের দিকে তাকালো। অন্ধকারের দিকে তাকিয়ে বলে উঠল, নিশ্চয়ই ওই আপদটার জন্য কোথাও আটকে গিয়েছে। আদিবা না কি যেন নাম ওর। ওই মেয়েটাকে দেখলেই আমার পিত্তি জ্বলে যায়। আদিত্য সারাক্ষণ ওই মেয়েটাকে নিয়েই কেন যেন পড়ে থাকে, আমি বুঝি না। টনি একটু হেসে বলল, আরে ও তো আদিত্যর ছোট বোন, তাই ভাই হিসেবে হয়তো দায়িত্ব পালন করে। বোন, ওদের দেখলে তো কোথা থেকে ওদের ভাই বোন মনে হয়। আদিত্য ক্লাসের টপার, ওর ব্যক্তিত্ব আর চেহারা সবই রাজকীয়, অথচ ওই এতি মেটার পেছনে ওর সবটুকু সময় নষ্ট করে। আদিত্য ওকে যেভাবে আগলে রাখে দেখে মনে হয় বোন নয়, বরং কোনো দামি মণিমুক্তা পাহারা দিচ্ছে। লিসা জানালার বাহিরের দিকে তাকিয়ে অন্ধকারে দেখার চেষ্টা করছিল। সে মনে মনে ভীষণ অপমানিত বোধ করছে। প্রিন্সিপালের মেয়ে হয়েও সে আদিত্যর থেকে বিন্দুমাত্র পাত্তা না। আদিত্য স্বভাবটা বড্ড খাপাটে টাইপের। সে ক্লাসে মেয়েদের সাথে মেশে না, প্রয়োজন ছাড়া কথা বলে না, কিন্তু তার এই রহস্যর গম্ভীর স্বভাবটাই লিসাকে আরও বেশি আকর্ষণ করেছে।